ছাগল দিয়ে হাল চাষ হয় না, জামায়াত নিয়ে ভিন্নমত প্রসঙ্গে কর্নেল ওলি। জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে, বলছেন ইসি আহসান হাবিব। মঈন খানকে হাসান মাহমুদ, যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এবং সর্বশেষ জানাবো, ক্ষমা চেয়ে বিএনপির ৩০০ নেতার আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাগল দিয়ে হাল চাষ হয় না, জামায়াত নিয়ে ভিন্নমত প্রসঙ্গে কর্নেল ওলি। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করা নিয়ে কোনো শরিক দলের ভিন্নমত প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বলেছেন, হাল চালানোর জন্য ন্যূনতম হলেও গরু দরকার, ছাগল দিয়ে হাল চাষ হয় না। কর্নেল ওলি বলেন, আমরা তো দেখলাম গত 10 বছর 20 বছর কি অর্জন হয়েছে আমাদের, এটা সবারই জানা। এখন কি প্রয়োজন আপনিও বলছেন, আমিও বুঝি। আমাদের এখানে 62টি দল আছে, এসব দলের মধ্যে কয়টি রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে, এটা তো বুঝতে হবে। শুধু একটা নাম দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, পেছনে এসটিকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, তারপর সরকারের সঙ্গে দলাদলি করব, এই ধরনের কর্মসূচি হলে তো সরকারের পতন হবে না। সরকারের পতন আন্দোলন সফল না হওয়ার কারণ জানতে চাইলে ওলি বলেন, কি কারণে আমরা সফল হলাম না এর উত্তর দিতে পারবেন বিএনপি মহাসচিব। আমার কাছে এর কোনো উত্তর নেই, কারণ আমি হলাম ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, ছোট একটা পার্টি, আর আমার উপরে কোনো দায়িত্ব পড়ে না। বিএনপিকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে ওলি আহমেদ বলেন, বিএনপিকে যে পরামর্শ দেওয়া তা মিটিং এ দেওয়া হয়েছে, সবার সামনে বলা সম্ভব নয়। জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে, বলছেন ইসি আহসান হাবিব। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, কোন কেন্দ্রে একটি জাল ভোট পড়লে সেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পেশি শক্তি ও কালো টাকা দিয়ে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে পুলিশকে ডাকবেন, তারা ব্যর্থ হলে ভোট গ্রহণ বন্ধ করে ওই কেন্দ্রে আলাদা করে ভোট নেওয়া হবে। তিনি বলেন, সব প্রার্থী আমার কাছে সমান, যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ কিংবা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুষ্ঠু নির্বাচন, আর স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ, রাজনৈতিক দল সহ সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন, এই দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। আমরা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। মঈন খানকে হাসান মাহমুদ, যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ইদানিং জ্যোতিষীর মতো কথা বলেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপির রাজনীতির বাইরে তিনি এখন জ্যোতিষীর দায়িত্ব পালন করা শুরু করেছেন। অথচ মঈন খানের বাবা আব্দুল মোমেন খান বঙ্গবন্ধুকে অজনপ্রিয় করতে চেয়েছিলেন। এছাড়াও যিনি বলেছিলেন খাদ্যের জন্য দরকার হলে দেশ বিক্রি করে দেব, ওনারের সন্তান মঈন খান। ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনা করেছিলেন তখন মঈন খানের বাবা আব্দুল মোমেন খান খাদ্য সচিব ছিলেন। খাদ্যবাহী জাহাজ ভারত মহাসাগর থেকে ফেরত যাওয়ার পেছনে তার বাবার কারসাজি ছিল, যাতে দেশে খাদ্য সংকট তৈরি হয়। খাদ্য সংকট তৈরি করে বঙ্গবন্ধুকে অজনপ্রিয় করার ক্ষেত্রে আব্দুল মোমেন খানের ভূমিকা ছিল। আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, সেই কাজের পুরস্কার স্বরূপ জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর আব্দুল মোমেন খানকে মন্ত্রী মর্যাদায় খাদ্য উপদেষ্টা বানিয়েছিলেন। 1979 সালে নির্বাচনের পর আব্দুল মোমেন খান সংসদে খাদ্যমন্ত্রী হিসেবে বক্তব্য বলেছিলেন, খাদ্যের জন্য দরকার হলে দেশ বিক্রি করে দেব, ওনারের সন্তান মঈন খান। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে ডক্টর আব্দুল মঈন খানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিন বিভিন্ন অ্যাম্বাসিতে ঘুরে বেড়াতো আর দেন দরবার করত। নির্বাচনটা যাতে বন্ধ করা যায়, কিন্তু কোনো লাভ হয়নি। নির্বাচন হয়েছে, 42% মানুষ ভোট দিয়েছে। যদি নির্বাচনের দিন কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা না থাকতো তাহলে আরো বেশি মানুষ ভোট দিত। এছাড়া বিএনপি যদি নির্বাচন প্রতিহতের ঘোষণা না দিত, মানুষের উপর হামলা, ট্রেনের শিশু সন্তান সহ পুরো পরিবারকে জ্বালিয়ে হত্যা না করতো, তাহলে ভোটের হার 60%-এর বেশি হতো। গত 2-3 বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ নির্বাচন হয়েছে, সেখানে অনেক দেশে 40%-এর কম ভোট পড়েছে, যদিও বা সেখানে নির্বাচনের বর্জন ও প্রতিহতের কোনো হুমকি ছিল না। তিনি বলেন, বাংলাদেশে অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। নির্বাচন যদি চমৎকার না হতো তাহলে পৃথিবীর 80টি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সর্বশেষ 2 দিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, এজন্য বিএনপির মাথা খারাপ। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের।
পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অপরাধের সাংবাদিকরা ঢুকতে পারে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব তথ্য ওয়েবসাইটে আছে। আপনারা জানবার বিষয় জানবেন, আপনি ভেতরে ঢুকবেন কেন? দেশের রিজার্ভ $48 বিলিয়ন থেকে এখন $13 বিলিয়নে নেমে আসার সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কে বলল আপনাকে $13 বিলিয়ন নিউজে বলা হয়েছে? সাংবাদিকদের এমন উত্তরে তিনি বলেন, কোন নিউজে বলছে আপনাকে? আমাদের কাছে হিসাব আছে। তখন সাংবাদিকরা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছে ব্যবহার করার মতো $13 বিলিয়ন আছে। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন কি কারণে এইটা এই পর্যায়ে এলো, তাও জিজ্ঞেস করুন। আমরা তো এটা জানি না। আমরা জানি 19 থেকে $20 বিলিয়ন মধ্যে ঘুরপাক খাচ্ছে। সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেয় না, তাহলে গভর্নরকে জিজ্ঞেস করবে কিভাবে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব তথ্য ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয় জানবেন, আপনি ভেতরে ঢুকবেন কেন? রিজার্ভ কমে 13 বিলিয়নে নেমে আসা অর্থনীতিবিদরা অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি? ডলার ছিল আমাদের। বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের জন্য? তিনি বিলিয়ন প্লাস, 3 বিলিয়ন প্লাস। তাহলে এখন 19 থেকে $20 বিলিয়ন আছে, এটা কি কম নাকি? এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে, রেমিটেন্সও বাড়ছে। এই মুহূর্তে যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। ক্ষমা চেয়ে বিএনপি 300 নেতার আবেদন। বিএনপিতে বহিষ্কারের হিড়িক চলছে। গত কয়েক বছরের 7 শতাধিক নেতাকে বহিষ্কার করেছে দলটি। এদের মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল নেতারাও রয়েছেন। বেশিরভাগের বিরুদ্ধে অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গ। বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে অনেকে নিজ নিজ এলাকার রাজনীতিতে অনেক প্রভাবশালী। এসব নেতারা দলে ফিরতে চান। ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অন্তত 300 জন আবেদন করলেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে মাত্র 20 জনের। বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্ত অনড় হাইকমান্ড। যে কোনো উপায়ে দলে ফিরতে চান বহিষ্কৃত অব্যাহতি পাওয়া নেতারা। তাদের মধ্যে কেউ কেউ দলের কাছে একাধিকবার আবেদন করেছেন, ঘুরছেন বিএনপির শীর্ষ নেতাদের কাছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে দল থেকে কোনো সংকেত না মিললেও বিএনপির কর্মসূচিতে বহিষ্কৃত অব্যবহৃত অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই অংশ নিচ্ছেন। অবশ্য তাদের ক্ষমা না করার কারণ হিসেবে কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, বেশ কয়েকজন একাধিকবার আবেদন করলেও স্থানীয় গ্রুপিং তন্ত্রের কারণে দলে ফেরানোর সিদ্ধান্ত হচ্ছে না। আবার ঢালাওভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়তে পারে। তবে এত সংখ্যক নেতার বহিষ্কারে তৃণমূলের সাংগঠনিক শক্তি দুর্বল হচ্ছে বলে নেতারা স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বিভিন্ন কারণে দলের ত্যাগী নেতাদের বহিষ্কার করতে বাধ্য হয়েছে দল। তবে কয়েকজনের বিষয়ে নীতি নির্ধারকরা ইতিবাচক ছিলেন, তারা ভুল স্বীকার করে আবেদন করেছেন। এগুলো নিয়ে কয়েকবার স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। সাংগঠনিক নেতারা এই বিষয়ে সুপারিশ করেছেন। এক দফার আন্দোলন চলাকালীন কয়েকজনের আবেদন প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার কথা ছিল, কেন হচ্ছে না তার জানা নেই। তবে তিনি এও বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে দলীয় শৃঙ্খলা ধরে রাখা যাবে না। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বহিষ্কৃত নেতাদের আবেদন অবিবেচনাধীন রয়েছে। জানা যায় 2019 সাল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বিএনপির অন্তত 500 পদধারী নেতাকে বহিষ্কার করা হয়। এর মধ্যে গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশ নেওয়া কয়েকশো নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর বাইরেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকেও বহিষ্কার ও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ইউনিট কমিটির বিরোধিতা, স্থানীয় বিরোধ, বিতর্কিত বক্তব্যের কারণে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে সক্রিয় হওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের জন্য আবেদন করেছেন, যা কেন্দ্রীয় দপ্তরে পড়ে আছে বছরের পর বছর। বেশ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার মহাসচিব, কেন্দ্রীয় ও জেলা শীর্ষ নেতাদের সুপারিশ থাকলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে স্থানীয় রাজনীতিতে শক্তি হারাচ্ছে বিএনপি, এমনটাই বলেছেন তৃণমূলের নেতারা। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে 14 দলকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে 2 জন ছাড়া কেউ বিজয়ী হতে পারেনি, ফলে বাকিদের কেউ কেউ বিএনপিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন। এছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র করে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়েছে 204 নেতাকে। প্রভাবশালী নেতাদের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় 2022 সালের জানুয়ারিতে বহিষ্কার হলো বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নেওয়ার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মনিরুল হক সাক্ষ্য, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারকে আজীবন বহিষ্কার করা দলটি। 2021 সালে খুলনা মহানগর কমিটি গঠন নিয়ে দলের সিদ্ধান্তে আপত্তি জানালে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় নজরুল ইসলাম মঞ্জুকে। তৈমুর আলম মঞ্জু, সাক্ষ্য সহ ডজনখানেক প্রভাবশালী নেতা দলের কাছে ক্ষমা চেয়ে একাধিকবার আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন ঝুলে থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপিতে যোগ দেন তৈমুর আলম খন্দকার। তবে সাক্ষ্য, মঞ্জু সহ অনেকেই বিএনপির কর্মসূচিতে অনুসারীদের নিয়ে অংশ নিচ্ছেন।
দপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে 5 বার আবেদন করেছেন মঞ্জু। নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেছি, এখনো করছি। 45 বছর ধরে এই দলের জন্য রক্ত ঘাম শ্রম দিয়েছি। বিএনপি ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই, রক্তে মিশে আছে বিএনপির নাম। এজন্যই আজীবন দলের হয়ে কাজ করতে চাই। আমি চাই বিএনপি আগের মতো ঘুরে দাঁড়াক, বিগত দিনের ক্ষয়ক্ষতি পুষিয়ে সরকার বিরোধী আন্দোলন জোরদার করে জনগণের চাওয়া পূরণ করুক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ পেলে আমি আমার সর্বোচ্চ দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।